অমিত্র, লাস্ট কয়েকদিনে ক্ষমতা আসার পর থেকে ইউনূস যেভাবে কোথাও জঙ্গিদেরকে মুক্ত করে দিচ্ছে, জেল একের পর এক জেল থেকে জঙ্গিদেরকে নাম করা জঙ্গিদের মুক্ত করা হচ্ছে, এরপরেই হঠাৎ করে সীমান্তে যুদ্ধে আস্ফালন এবং তারপরে ভাঁড়েমা ভবানী অবস্থা, আজকে কড়া বার্তা পাওয়ার পর কি মনে হচ্ছে শোধরাবে ইউনূস? দেখুন, খুব স্পষ্টভাবে বাংলাদেশের নাগরিকদের এটা বুঝতে হবে যে মোহাম্মদ ইউনূস যে স্ট্র্যাটেজিটা নিয়ে পলিটিক্যালি অপারেট করছেন, সেটা তিনি বলছেন বটে আমি বাংলাদেশের স্বার্থে কাজ করছি, বাংলাদেশের হিতার্থে কাজ করছি, তা হচ্ছে না। তার কারণ হচ্ছে সম্প্রতি একটি বিখ্যাত আমেরিকান মিডিয়া চ্যানেল তারা একটি সার্ভে চালিয়েছিল। সেই সার্ভেতে জানা যাচ্ছে যে প্রায় 65.9% মানুষ তারা দাবি করছেন যে এই যে ইন্টারিম গভর্নমেন্টটা রয়েছে তারা দ্রুত যে রিফরমেশনের কমিট করেছিল সেই রিফরমেশনগুলো করে তারা ইলেকশনটা আগে কন্ডাক্ট করুক। আপনি স্ট্র্যাটেজিক্যালি দেখবেন ইন্টারিম গভর্নমেন্টটা যখন প্রথম আসে শেখ হাসিনাকে আউটস্টেট করে দেওয়ার পরে তাদের প্রথম বক্তব্যটাই ছিল এখানে যে ইনস্টিটিউশনাল ফ্র্যাকচার্সগুলো হয়েছে সেগুলোকে তারা একেবারে মুছে দিয়ে একটা ডেমোক্রেটিক সিস্টেম নাকি তারা তৈরি করবে এবং 6খানা রিফরমেশন কমিটি তৈরি করবার কথা বলা হয়েছে, যার মধ্যে কনস্টিটিউশনাল রিফর্ম থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ, ইলেকটোরাল রিফর্ম, জুডিশিয়ারি সব রয়েছে। এই 6খানা রিফরমেশনের পরে নাকি ইলেকশনটা কন্ডাক্ট করাবে। আপনারা ভুলে যাচ্ছেন যে এই মোহাম্মদ ইউনূস কিন্তু আপনাদের প্রতিজ্ঞা করেছিল যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনটা করাবেন। এখন জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এত বড় বড় 6খানা রিফরমেশন তিনি করিয়ে উঠতে পারবেন না, খুব স্বাভাবিক কারণে করিয়ে উঠতে পারবেন না। এবং এখন জানা যাচ্ছে এই ভোটটা হতে হতে প্রায় পরের বছরের বর্ষাকাল। অতএব যে শেখ হাসিনাকে উনি ফ্যাসিস্ট ইত্যাদি যাচ্ছে তাই বলে চেয়ারে এসে বসলেন এই ডেমোক্রেসির নামে, সেই ডেমোক্রেসিটার জায়গায় উনি আরও বড় একটা ফ্যাসিজম মানুষের ওপরে চালিয়ে দিচ্ছেন। ওনার এখন মূল এজেন্ডা হচ্ছে, উনি জানেন যে ওনার কোনো পলিটিক্যাল ক্রেডিবিলিটি নেই, উনি মানুষকে উস্কানি দিয়ে, ধর্মীয় সুশ্রুতি দিয়ে, দাঙ্গা লাগিয়ে উনি চেয়ারে বসে থাকেন। দ্বিতীয় যে অ্যালার্মিং জায়গাটা, এই যে কলকাতা দখল করার হুমকি দিচ্ছে, এই দিচ্ছে, দেখুন এটা প্রাথমিকভাবে দেখতে গেলে এটাকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আবার অন্য একটা দিকও আছে, আমাদের রাজ্যের কিছু পলিটিক্যাল পার্টিজ এখানে যারা শাসনে থাকেন তারা যে পরিমাণে রোহিঙ্গা এখানে ঢুকিয়ে রেখেছেন, এর ব্যাকএন্ডে কি হতে পারে সেটা কিন্তু আমরা জানি না। থার্ড, বাংলাদেশের যে ইকোনমির সেক্টরটা আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। আপনি যদি ওখানে সার্ভে করেন দেখবেন বাংলাদেশের অধিকাংশ ধনী মানুষ তারা কেউ বাংলাদেশে থাকেন না, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের অ্যাকাউন্টটাও এখানে থাকতে পারে কিন্তু তাদের ব্যবসা বলুন, চাকরি বলুন, অন্যান্য জিনিসগুলো সমস্ত দেশের বাইরে থেকে, কেউ আমেরিকায়, কেউ বসে আছে, কেউ মালয়েশিয়ায় বসে আছে, বিভিন্ন জায়গা থেকে অপারেট করছে। বাংলাদেশে যে মানুষগুলি এই মুহূর্তে বসে রয়েছেন তাদের হাতে ক্রয় ক্ষমতা নেই এবং সেই মানুষগুলোর কাছে ক্রয় ক্ষমতা পৌঁছে দেওয়ার জন্যে মোহাম্মদ ইউনূস কোনো চেষ্টা করছেন না। এবং এই জায়গাটায়, কারণ একটা অর্থনৈতিক অভাব থেকে মানুষের মধ্যে অশিক্ষা আসবে, অশিক্ষা থেকে মানুষের মধ্যে হিংসা আসবে এবং এই হিংসাটা আসবে হচ্ছে কেবলমাত্র আমার বেঁচে থাকার তাগিদের হিংসা। এবং আজকে এই যে আমি জাস্ট তিনটে, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা যেগুলো বললেন, আমি জাস্ট তিনটে র্যাঙ্কিং এর কথা বলছি, তাহলেই বুঝবেন যে এই ভারতকে আক্রমণ করব, ভারত দখল করে নেব, এই যে একটা অদ্ভুত মানে পলাশি ভাইব দিচ্ছে আমাদের, এসব কিছুই হবে না। তার কারণ আপনি যদি ডিফেন্স বাজেটের হিসেবে আসেন যে ভারতবর্ষের মোট অর্থনীতির কত শতাংশ ডিফেন্সে যায়, পৃথিবীর 145টা দেশের মধ্যে ভারতবর্ষের র্যাঙ্কিং সেখানে 4th র্যাঙ্কিং। আমরা আমাদের টোটাল রোজগারের কতটা ডিফেন্সে খরচ করি, বাংলাদেশের র্যাঙ্কিং সেখানে 43। ভারতবর্ষের ফরেন রিজার্ভ, ভারতবর্ষের র্যাঙ্কিং আমরা 5th র্যাঙ্কিংয়ে আছি, আমাদের বিদেশি মুদ্রা সঞ্চয়, বাংলাদেশের র্যাঙ্কিং সেখানে 45। পারচেস পাওয়ার বা ক্রয় ক্ষমতা, ভারতবর্ষের র্যাঙ্কিং যেখানে 3rd, বাংলাদেশ সেখানে 27। তার মানেটা হচ্ছে এর পরে যেটা আসতে চলেছে, যেটা বাংলাদেশিরা বুঝতে পারছে না, যেটা বলে কনক্লুড করব, বাংলাদেশের সরকার হিসেবে এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্টের লোন চোকানোর ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে এবং যতই তারা পশ্চিমের কথা লাফালাফি করুক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিংবা কোনো বিদেশি প্রাইভেট ক্রেডিটার বাংলাদেশকে কিন্তু লোন দিয়ে সহযোগিতা করবে না এবং এটা একটা মন্বন্তরের আকার নিতে পারে। একটা মন্বন্তরের দিকেই যাচ্ছে। একদম অনেকক্ষণ হাত তুলছেন দীপ্তা, শুধু একদম খুব সংক্ষেপে, সময় একদম শেষ। এই যে একটা কথা, ইউনিসকে কিন্তু বলা হতো বাঁচালো বাংলাদেশ, বাংলাদেশের কসাই। উনি ওই যে ওনার সুদের কারবার চালাতেন, সেখানে যদি কেউ লোন শোধ করতে না পারতেন উনি নাকি হাঁস, মুরগি, গরু, ছাগল এসব তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চলে যেতেন। এবার একটা কথা বলি, ওখানে যারা ওখানে বাংলাদেশে লাফালাফি করছে, ইসকনকে ধরে জবাই করতে বলছে, তারা চাইছে শরিয়া শাসন। এবার শরিয়াতে তো সুদ হারাম, তাহলে যে সুদের ব্যবসা করে
তার নামের সঙ্গে কি কোনো দীর্ঘইকার যোগ করব, এটা আমার বাংলাদেশিদের কাছে জানার ইচ্ছা রইল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।